আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট ভালো আছি। অনেকদিন পরে আসলাম আসলে আপনাদের জন্য একটা ভিডিও করার জন্য। মোটামুটি আমি বলতে পারেন আনরেগুলার গত ১-১.৫ বছর যাবৎ আমি আসলে ভিডিও রেগুলার করি না। নিজের ব্যস্ততার কারণে আমি আগের ভিডিওগুলাও একটা কথা বলেছি এই বিষয়ে আপনাদের কাছে আমি ক্ষমাও চেয়ে নিয়েছিলাম যে আসলে আমার জন্য পসিবল হচ্ছে না। তো হঠাৎ মাঝে, মাঝে আরকি চেষ্টা করি একটু সময় করে বা কিছু ইম্পোর্টেন্ট কোনো বিষয় হলে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আর আমি সবার আগেও একটা কথা বলেছিলাম যে আসলে YouTube, সোশ্যাল মিডিয়া হ্যাঁ, আমার পেজ বা Facebook বা আমার YouTube চ্যানেলে অনেক ভাই আমাকে ফলো দিয়ে রেখেছেন। বাট এটা আমার পেশা না। আমি এই কথাটা আগেও বলেছি যে এটা আমার পেশা না। আপনাদের উপকার বা আপনাদের যাতে আমার কোনো একটা ইনফরমেশন শুনে আপনাদের যাতে ভালো হয় সেজন্যই আরকি আমি চেষ্টা করি আপনাদের ভিডিও করার জন্য। আবার আমি ১-১.৫ বছর যাবত আবার ভিডিওটা একটু করা বাদও দিয়েছিলাম কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে আসলে অনেক ধরনের কমেন্টস আমি আসলে নিতে পারি না। কারণ আমার ভিডিওগুলো একটু লং হয়ে থাকে। কারণ আমি চেষ্টা করি আপনাদের একটু জিনিসগুলো বুঝিয়ে বলার জন্য যাতে আপনাদের সহজ হয়। দুনিয়ায় কিছু মানুষ আছে যে খুব সহজে একটা শর্টকাট একটা কথায় তারা বুঝে যায়। আবার এমনও বহুত মানুষ আছে যে আপনি তাকে অনেকভাবে বুঝালেও তার বুঝতে একটু সময় লাগে। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে সবার ভালোর জন্যই দেখা যাচ্ছে যে আমার ভিডিওগুলো একটু লং টাইম হয়ে যায় এবং আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমি যতদিন আপনাদের সাথে ভিডিওতে রেগুলার ছিলাম এবং আমার সেই ভিডিওগুলো এখনো চলতেছে। সো সেখান থেকে আমার অনেক ফলোয়ার্সও আছে যারা আমাকে যথেষ্ট ভালোবাসেন। আমার কমেন্টস বক্সে গেলেও আমি সেটা অবশ্যই দেখতে পাই এবং তার থেকে ইম্পোর্টেন্ট বিষয় কি জানেন? যে আমি পর্তুগালে থাকি। এটা আপনারা অনেকেই জানেন। সবাই জানেন মোটামুটি। আমার সাথে ফিজিক্যাল ও পর্তুগালে আমার অনেক ফলোয়ার্সের সাথে দেখা হয়েছে। এবং বিলিভ মি বিশ্বাস করবেন না তাদের ভালোবাসাটা যখন ফিজিক্যালি যখন আমি তাদের দেখি না, বিলিভ মি তারা আমাকে এতটাই খুশি হয় আমাকে দেখে যে যেটা আসলে বলার মতো না। যে হ্যাঁ, সে আমার ভিডিও দেখছে সেটা না। মূল বিষয়টা হচ্ছে যে তার কাছ থেকে যখন আমি একটা কথা শুনি না যে ভাই আমি আপনাকে ফলো করে আপনার কথাগুলা শুনে, আপনার ইনস্ট্রাকশন ফলো করে দেন আমি সবকিছু মেনে আমি এই পর্যন্ত আসছি। আমি ইউরোপ আসতে পারছি বা আ আপনার জিনিসগুলো আমার খুব উপকারে লাগছে। তো দেন তখন আমার খুব ভালো লাগে যে না ঠিক আছে একসময় কিছু ভিডিও করছিলাম সবার জন্য তো সেটা তাদের জন্য ভালো হয়েছে বা কিছু সাজেশন দিয়েছিলাম যেটা তাদের জন্য অনেক কিছুটা হলেও উপকার হইছে। তো মূলত হচ্ছে আমি আজকেও আবার আসার মূল কারণটাই হচ্ছে হয়তোবা আপনাদের একটা কোনো ক্ষেত্রে সেই বড় কোনো উপকার হবে সেটা না। আমি কিছু জিনিস সতর্ক করার জন্য আপনাদের আজকে ভিডিও করতেছি। আ ভিডিওতে আমি কিছু জিনিস বলার জন্য চেষ্টা করব। যেমন এক্সাম্পল আমি দীর্ঘ ৫ বছর যাবৎ আমি ৪ থেকে ৫ বছর অ্যারাউন্ড আর কয়দিন বাকি ৫ বছর হতে। আমি ইউরোপে আছি। একসময় আমিও আপনাদের মতো স্বপ্ন দেখেছিলাম, হ্যাঁ, আমি ইউরোপে যাবো। যেমন আমি ২০১৮ সাল থেকে চেষ্টা করে আমি ২০২১ এর লাস্টের দিকে আমি ইউরোপে ঢুকছি। সো স্বপ্ন দেখে আসা আর বাস্তব করাটা খুব আকাশ-পাতাল তফাৎ ভাই। ঠিক আছে? খুব আকাশ-পাতাল তফাৎ। হ্যাঁ, তবে হ্যাঁ, আমার হাতের ৫ আঙ্গুল এক না। প্রতিটা মানুষেরই আমি মনে করি একটা পুরুষ বা প্রতিটা পারসন সেটা ছেলে হোক আর মেয়ে হোক। কারণ আমাদের প্রবাসে এখন আমাদের ইউরোপে আমরা প্রচুর আমাদের বোনদেরও আমরা দেখতে পাই যে তারা আসতেছে। তারাও স্ট্রাগল করতেছে। সো সবার ক্ষেত্রেই কথাটা বলব সেটা হচ্ছে যে একটা মানুষের সবথেকে ইম্পোর্টেন্ট বিষয়টা হচ্ছে যারা ইউরোপে আসবেন বা প্রবাসে যাবেন, যেকোনো প্রবাসীই যান, ঠিক আছে? তাদের জন্য বলব যে ধৈর্য শক্তিটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ খোদা তাআলা আমাদের অনেক পরীক্ষা নেয় এখানে আসার পর। যেমন আমার struggle এর ক্ষেত্রে আমিও ১ম এ আসার পর যথেষ্ট struggle করছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকর যে আল্লাহ আমাকে ভালো রাখছে। দোয়া করবেন। যাই আছি ভালো আছি আরকি। ঠিক আছে? কারণ মানুষের মতো যেটাই আছি বইলে বেড়ানোটা ভাল লাগে না। যেটা আছে আল্লাহর কাছে শুকরিয়া। মানে কিছু জিনিস হয় কি যে মানুষ বলে যে না করে চন্দ্রবিন্দু বানায় দেয়। ভাই ওইটা আমি পছন্দ করি না। কারণ আপনারা সবাই যারা আমাকে ফলো করেন তারা একটা জানেন যে আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলি। ঠিক আছে? বাস্তবটাই আমি কথা বলতে পছন্দ করি। বানিয়ে বলার কোনো কিছু নেই। আল্লাহ যা রাখছে আল্লাহ ভালো রাখছে। ২ মুঠো ডাল ভাত খেয়ে আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। বাট বিষয়টা হচ্ছে এই ডাল ভাতে আসতে পৌঁছাতে গেলেও অনেক স্ট্রাগল করা লাগছে। নিজের অনেক ধৈর্য পরীক্ষা দেওয়া লাগছে। নিজে প্ল্যানিং এ
ডে বাই ডে আমি নিজেকে ইমপ্রুভ করছি, ঠিক আছে? সো আপনাদেরও বলবো যে যারা ইউরোপের জন্য অলরেডি চলে আসছেন, নতুন যারা আসছেন আর যারা চলে আসছেন তারা বুঝতেছেন যে আসলে ইউরোপের মজাটা কাকে বলে। আর আমি আবারও একটা কথা বলে দেই যে আমি আবারও বলতেছি যে ইউটিউব আমার কিন্তু পেশা না। যারা আমাকে ফলো করেন তারা জানেন যে ইউটিউব আমার পেশা না। এটা আমার আসলে পেশাগতভাবে কোনো কিছুই না। জাস্ট হচ্ছে আপনাদের যাতে একটু সুবিধা হয়, আমার কথা শুনে যাতে আপনাদের ভালো লাগে, সেজন্য আমি ভিডিও করে থাকি। ইউটিউব দিয়ে আমার কর্ম চলে না। আমার এটা দিয়ে আমি টাকা ইনকাম করি সেটাও না। সো আপনাদের ভালোর জন্য আমি কথাগুলো বলবো। সো আমার ভিডিওগুলো একটু লং হয়ে থাকে। সো ধৈর্য ধরে একটু কাইন্ডলি দেখার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি যে আপনারা যারা ইউরোপে চলে আসছেন নতুন বা যারা ভিসা পেয়েছেন যেকোনো দেশেরই হোক, সেটা হোক পর্তুগাল, সেটা হোক মাল্টা, সেটা হোক XYZ, যেই আসতেছেন নিজের মনকে আগে স্থির করবেন এবং নিজের ফ্যামিলি মেম্বারকে স্থির করে আসবেন যে দেখো সেখানে যে আমার অনেক স্ট্রাগল করতে হবে। কোন দেশে কেমন সেটা হলো আলাদা। কারণ রিসেন্টলি ইউরোপে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে সহজে কিছু মানুষ ঢুকতেছে, সেটা হচ্ছে পর্তুগাল। মাল্টাও যে ঢুকতেছে না তা কিন্তু না, মাল্টারও ভিসা হচ্ছে। যেমন আপনার ওখানে ক্রোয়েশিয়ার কিছুটা হচ্ছে, হাঙ্গেরির কিছুটা হচ্ছে, হচ্ছে না যে তা না, হচ্ছে। বাট সবার জন্যই বলবো যে যেকোনো দেশে আসেন তার আগে বেসিক স্যালারি কি সেটা আগে আইডিয়া করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কোনো দেশে যে টাকা নাই তা না, সব দেশেই ইনকাম সোর্স আছে। বাট আপনার আগে সেটার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। নিজের সেই এক্সাম্পল যেকোনো একটা কাজ হোক, সে কাজের জন্য আপনার নিজের দক্ষ থাকতে হবে না। আপনার দক্ষতা নেই। আপনি চিন্তা করতেছেন যে আপনি ইউরোপে এসে হাজার, হাজার ইউরো কামাবেন। যেটা একসময় আমিও বাংলাদেশে থাকতে মনে করতাম যে ইউরোপে মনে গাছের পাতার মধ্যে টাকা রাখে। গাছটা ঝাড়া দিলেই মনে হয় টাকাটা পড়ে। কিন্তু আসলে বাস্তব সেটা না। বাস্তবটা খুবই কঠিন। এবং আবার অনেকেও এটা আমি ফিজিক্যালি তো অনেকে অনেক ফোনে কথা বলছি। তারা বলে, "ভাই কোনো সমস্যা নাই। আমি ছিঁড়ে ফেলবো। আমি ছিঁড়ে ফেলবো, এই করে ফেলবো।" একটা কথা বলি না আমরা? আমাদের অনেক ভাই ব্রাদার বা আমার পরিচিত বা এক্সাম্পল আমার কোনো ফলোয়ার্স তারাও বলে, "ভাই শোন না একবার শুধু যাইতে পারলেই হলো। ভাই ফাইড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো।" এক্সাম্পল। ঠিক আছে? কিন্তু যখন সেই ব্যক্তিটা বাস্তবে চলে আসে তখন সে বুঝে যে আসলে ছিঁড়ে ফেলা আর ফেরে ফেলা এত সহজ না। তাকে উল্টা ছিঁড়ে ফেরে ফেলে। ঠিক আছে? সো বাস্তবটা অনেক কঠিন। আর ওইটা আবারও বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কখনো কাউকে দেখে হ্যাঁ, স্বপ্ন দেখা খারাপ না। কিন্তু সেটা চিন্তা করতে হবে, হ্যাঁ, ঠিক আছে আমি তার মতো হইতে হবে বা তার থেকেও ডেভেলপ কিছু করব বা তার মতো লাইফস্টাইল এক্সাম্পল আপনারা কোনো ব্যক্তিকে ফলো করেন বা আমরা বাংলাদেশে এখন Facebook, YouTube ঘাঁটলে আমরা প্রবাস জীবনের বহুত মানুষের ভিডিও দেখি। ঠিক আছে? বহুত মানুষের ভিডিও দেখে তার লাইফস্টাইল কত উন্নত। হ্যাঁ, ঠিক আছে ইউরোপের লাইফস্টাইলটা উন্নত কিন্তু জীবন খুব কষ্টের। ইউরোপের লাইফস্টাইলটা বাংলাদেশ থেকে উন্নত কিন্তু জীবনটা খুবই কষ্টদায়ক। ঠিক আছে? টাকা আর্ন করা যায় অনেক কিন্তু আপনি এক্সাম্পল আমি একটা কথা বলি। আপনি কোনো দেশে আছেন, আপনি ২,০০০ ইউরো আর্ন করতেছেন। এক্সাম্পল বাংলাদেশী ৳২,৮০,০০০ এক্সাম্পল। ঠিক আছে? আরে কত টাকা? আপনি যখন এখানে ৳২,০০০ আর্ন করতেছেন, চিন্তা করতে হবে এটা একেক দেশের একেক বেসিক এর উপর ডিপেন্ড করতেছে। আপনি যেমন আর্ন করেন তেমন খরচ আছে। আপনার সেভিং খুব কম হবে। সরি। দ্বিতীয় কথা হচ্ছে কি আমি আরেকটা কথা বলবো যে মিডল ইস্ট। মিডল ইস্টের টাকার বরকত আছে। ইউরোপের টাকার বরকতটা খুবই কম, খুবই কম। কেন? কারণ আমি অতীতেও কথাটা বলছি যে আ স্ট্যাম্পিং, ঠিক না? অর্থাৎ আমাদের শরীরে এক ধরনের লোগো লেগে যায়। সেটা হচ্ছে কি যে ইউরোপে থাকে ছেলে। মেয়ে আমার ইউরোপে থাকে। আমার অমুক আত্মীয় ইউরোপে থাকে। আর যে মিডল ইস্টে থাকে আমি তাদের ছোট করতেছি না। বাট আমি জিনিসগুলো বুঝাচ্ছি। সেটা হচ্ছে যে আরে না সে তো আ এক্সাম্পল অমুক দেশে থাকে, মিডল ইস্টে অমুক দেশে থাকে, আছে সে কোনমতে আছে। কিন্তু ও তো থাকে ইউরোপে, আরে ও তো থাকে আমেরিকায়, ও তো থাকে কানাডায়। মানে আমি এক্সাম্পল সব দেশে ভালো দেশের কথা বলতেছি। কিন্তু তারা সেখানে যে কি ধরনের স্ট্রাগল করে সেটা আসলে সে ব্যক্তি জানে। আমি রিসেন্টলি আমি আমার বলতে পারেন যে খুব কাছেরই একজন ভাই ব্রাদারের কথাই বলবো। আমি ওইভাবে বলতেছি না। সে রিসেন্টলি ধরেন ইউরোপেরই খুব ভালো একটা দেশে আছে। আমি সেভাবে কিছু উল্লেখ করতে চাচ্ছি না। তো সে খুব ভালো একটা দেশে আছে। তো ওই যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম না যে ফেরে ফেলবো, ছিঁড়ে ফেলবো। তো বাস্তবে যখন ও ৩ মাস ধরে আসছে, তো আলহামদুলিল্লাহ ভালো দেশেই আছে। সো এসে যখন বাস্তবতার মধ্যে যখন পড়ছে না, তখন ওর সাথে যখন আমার কথা হয়, তখন ও আমাকে একটা কথা বলছে যে, "ভাই
দেশ থেকে আসার আগে আপনি আমারে যা, যা বলছেন, একদম কাটায়, কাটায় কোনো কিছু বাকি নাই যে সেটা মিলে নাই। আমি আপনার প্রতিটা কথাই দেখতেছি যে সব কথাই ঠিক। সে বাংলাদেশে অনেকে ভাবতে পারেন, কারণ একেকজনের পড়াশোনার গ্র্যাজুয়েশন একেক রকম হতে পারে। কেউ আছে পড়াশোনা কম করতে পারে, কেউ আছে অনেক বেশি করতে পারে। সেটাও ম্যাটার না। সো আমার ভাই আমাকে একটা কথা বলে, সে যথেষ্ট গ্র্যাজুয়েশন পারসন। সো সে আমাকে একটা বলছে যে, "ভাই আমার সাথে এমন একজন লোকেরও দেখা হয়েছে, তার সাথে আমি ১-১.৫ দিন কাটিয়েছি। সে লিগ্যাল প্রসেসে কিন্তু ইউরোপে এসেছে।" সে একটা কথা বলেছে যে, "ভাই আমি এমন প্রসেসেও তার সাথে ছিলাম, ১ দিন তার সাথে আমার কাটানো হয়েছে। সে বাংলাদেশের খুব বড় মাপের একজন রাজনীতিবিদ।" হ্যাঁ, ঠিক আছে, সবাই তাকে চিনে না। কিন্তু তার একটু অটল টাকা ছিল। কোনোমতে যাই হোক, কোনোভাবে সে ইটালি পৌঁছাইছে, যাক সরি। সো সে বলল যে, "ভাই সে আ একটা কথা বুঝলাম যে এখানে কোনো বড়লোক, গরিব, শিক্ষিত, অশিক্ষিত কোনো কিছুরই ভ্যালু নাই। সবই সমান। সবই সমান। সো কোনো মূল্য নাই। এখানে মূল্যটা আছে কোথায়? আপনি যেই দেশে থাকেন, সেই দেশের ভাষাটা জানেন কিনা? কারণ ইউরোপের ম্যাক্সিমাম, হাতে গোনা ২-৩ টা দেশ বাদে ম্যাক্সিমাম দেশ তারা তাদের ভাষাকে প্রাধান্য দেয়। ঠিক আছে? এবং আপনার জবের এক্সপেরিয়েন্স কি আছে? অ্যাকচুয়ালি আপনি সেই জব জানেন কিনা? ঠিক আছে? সো আপনি যদি সেই কাজটা না জেনে থাকেন, সেইটার প্রতি যদি আপনার কোনো অভিজ্ঞতা না থেকে থাকে, আপনি যদি সেই দেশের ভাষা না জেনে থাকেন, তাহলে আপনার জন্য ইউরোপ হচ্ছে অভিশাপ। সবার জন্যই বলব যে, যেকোনো দেশে আসেন, সে দেশের ভাষার প্রতি একটু, ইউরোপে যদি আসার চিন্তাভাবনা থাকে, আপনার যদি জানেন যে আপনি কোন দেশে যাচ্ছেন, সে দেশ থেকে আসার আগেই অন্য কোথাও সময় নষ্ট না করে, সেই দেশের ভাষার প্রতি কিছুটা আ মানে গুরুত্ব দেন। আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। স্ট্রাগলটা একটু কম করতে হবে। কারণ আপনি টুকটাক ভাষাটাও যদি বুঝেন, এসে আপনি বাকিটা বুঝে যেতে পারবেন অটোমেটিকলি। আর আপনি কিছুই জানেন না, আপনি কাজ জানেন, ভাই আপনার কোনো ভ্যালু নাই। কারণ সে আপনার তো ভাষাই বুঝে না। আপনি যে তার সাথে কথা বলতেছেন, সে তো বুঝে না। এবং বলতে পারেন যে, "ভাই আমি তো ইংলিশ জানি।" বিলিভ মি ভাই, তারা জানলেও আপনাদের সাথে কথা বলবে না। তারা জানলেও আপনাদের সাথে কথা বলবে না। কারণ তারা তাদের ভাষাকে খুবই মূল্য দেয়। এক্সাম্পল, যে ভাইরা পর্তুগাল আসতেছেন, লিখে রাখেন ভাই। জাস্ট সংক্ষেপে বলবে। আপনারা অনেকেই হয়তোবা Facebook, YouTube এ বহুত কিছুই খবর পাচ্ছেন। তারা স্ট্রেইটলি এটাই বলবে, "ফালা পর্তুগিজ, নো ফালা পর্তুগিজ, নো ফালা ইংলিশ। অনলি ফালা পর্তুগিজ ইজ দ্য পর্তুগাল।" এটার মানে হচ্ছে, তুমি পর্তুগিজ জানো? জানো না? তখন আবার বলছে, "নো ফালা ইংলিশ, বিকজ আমিও ইংলিশ জানি না।" তোমার ভাষা তো বাদই দাও। তোমার বাংলা ভাষা তুমি বাদই দাও ভাই। ঠিক আছে? কারণ আমার কথা আবার অনেকদিন পরে আপনারা শুনতেছেন তো, কারণ আমি তো এভাবেই কথা বলি যে, "তোমার কথা বাংলা ভাষা তো বাদই দাও। নো ফালা ইংলিশ।" মানে আমি তোমার ইংলিশও জানি না। এটা পর্তুগাল। সো তুমি পর্তুগাল ভাষায় কথা বলো। আপনি এক্সাম্পল, যারা পর্তুগালও আসতেছেন, পর্তুগালের ভাষাটা যদি জানেন, আপনি XYZ যেকোনো কাজই জানেন না কেন, আপনি ভালো থাকবেন। পর্তুগালে একটা মানুষ এসে যদি সে তার বেসিক স্যালারিও ইনকাম করতে পারে, তার জন্য যথেষ্ট। সে মাসে ৳৫০,০০০, বাংলাদেশী ৳৫০,০০০ সে সেভ করতে পারবে যদি সে বেসিক স্যালারিতে জব পায়। আর যদি সে কোনো জবই না পায়, তার জন্য আসলে ভাই খুবই, যেমন মাল্টা একটা অপশন আছে আমাদের বাঙালি, কারণ মাল্টা ইংলিশটা চলে। ঠিক আছে? এবং আমি লাস্টে আর মানে লাস্টের দিকে এসে আমি কথা অনেক বড় করব না, আমার ভিডিও বড় হয়। সো সেটা হচ্ছে, আপনারা কখনোই কোনো মানে স্বপ্ন দেখা ভালো, কিন্তু এটা কখনো চিন্তা করবেন না, আরে ভাই সে তো ১ বছর ধরে ইউরোপে গেছে, সে একটা গাড়িতে বসে ছবি দিছে। মনে হয় সে গাড়ি কিনে ফেলছে। ভাই বাস্তবে এটা না ভাই। সে একটা গাড়িতে বসে ছবি দিছে বা সে একটা গাড়ির সামনে দাঁড়ায় ছবি দিছে। ঠিক আছে? বাট বাস্তব কিন্তু সেটা না। সে অল্প দিনেই খুব ভালো হয়ে গেছে। ভাই বাস্তব সেটা না। এটা ডিপেন্ড করে কোন দেশে সে থাকে। সে দেশের উপর ডিপেন্ড করে, আর্নিং সোর্স এর উপর ডিপেন্ড করে, সেই দেশের ফ্যাসিলিটির উপর ডিপেন্ড করে সে কে কেমন আছে। হ্যাঁ, তাকে দেখে আপনি স্বপ্ন দেখতে পারেন যে, "হ্যাঁ, আমি ইনশাআল্লাহ তার মতো একদিন সচ্ছল হব।" অবশ্যই হবেন, হবেন না কেন? তবে সেই ক্ষেত্রে অবশ্যই ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার ধৈর্যটা। ধৈর্য ছাড়া ইউরোপের চিন্তা কেউ কইরেন না। কারণ ডিপ্রেশনে ভুগবেন, ফ্যামিলি প্রেশার দিবে, বহুত সমস্যা হবে। ঠিক আছে? তো যেমন আমাদের, আসলে আমি বলতে চাচ্ছি না, তারপরেও কথাটা না বলেও পারতেছি না। আমাদের অনেক সোশ্যাল মিডিয়া, অনেক ভাই, ব্রাদার, বোন, তারা হচ্ছেন আপনার বহুত ধরনের ভিডিও দিচ্ছেন। তারা নিজেকে প্রেজেন্ট করতেছেন, "আরে আমি অমুক, আমি তমুক, আমি তমুক, আমার এইটা, আমার ওইটা, আমার সেইটা।"
ঠিক আছে? ভালো আপনারা প্রেজেন্ট করতেছেন। কিন্তু আপনাদের একটা জিনিস আমি সবসময় বলি যে, আপনারা এসব জিনিস প্রেজেন্ট করেন সব ঠিক আছে। কিন্তু তার মাঝখানের গল্পটা আপনারা একদিন হয়তোবা ক্লায়েন্টকে বলবেন। যারা আপনার ফলোয়ার্সদের বলবেন যে, যারা আপনাদের ফলো করে যে, আমার এটুকু আসতে আমার কতটুকু কষ্ট করতে হইছে। কি করতে হইছে, কি ঝড় হইছে, তাহলে একদিন বুঝবে যে না সে সফল হইছে আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, তার মতো হইতে হলে আমার এই কষ্টগুলা করতে হবে। আমি সংক্ষেপে একটা কথা বলি, আমি যখন ইউরোপে ১ম এসেছিলাম, ১ম আমি আমার মামার মাধ্যমে আসছি। আমি তার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। যেটা বিলিভ মি। বাট আমি পর্তুগালে এসে যখন নিজেকে মানে সেটেল করছি, আমি সম্পূর্ণ আমার নিজের দক্ষতায় উইথআউট সাপোর্ট ছাড়া আমি আমার নিজেকে সফল করছি। ঠিক আছে? জাস্ট সিম্পল একটা কথা বলি, এই যে হাতটা বারবার আপনাদের সামনে নাড়াচ্ছি, এই হাতটা পুরা কাটা ভরা ছিল। এভরি ডে 8 আওয়ার্স শুধু কাটা বিনতো। এরকম ২ মাস কাজ করছিলাম বাধ্য হয়ে ১ম এর দিকে। কিছু করার নাই, কারণ এটাই করতে হবে। এই হাতটা পুরা কাটা ভরে গেছিল। কালো হয়ে গেছিল, কাটা বিনতো প্রতি সেকেন্ডে। তো যাই হোক, ১ম স্টোরিটা খুবই কষ্টদায়ক। কিন্তু সেটা মেনে নিছি, নিজেকে বুঝিয়েছিলাম যে না তোমার কিছু আছে, নিজেকে ধৈর্য ধরো। সেই জিনিসটাই আপনাদের সাথে আমি আজকে আবারও শেয়ার করতেছি। কাউকে কাউকে ফলো করে তার মতো স্বপ্ন দেখা অবশ্যই ভালো, কিন্তু তার মাঝখানের স্ট্রাগলটাকে ভুলে যেয়েন না। কি করতে হবে আপনাদের? গাছে টাকা ধরে না ভাই, সেই গাছে টাকাটা যদি থাকেও সেটা পাড়ার জন্য মাজার কোমর ভেঙে যায় ভাই। সো এতটুক চিন্তা ভাবনা করে আপনারা ইউরোপে আসবেন, কারণ ইউরোপে যারা আসেন বাংলাদেশি বহুত টাকা খরচ হয়। টাকা খরচ করা ছাড়াও পসিবল না। এখানেও প্রচুর খরচ আছে, যেটা আসলে বলার মতো না। যেকোনো দেশেই আপনাদের যেকোনো ওয়ার্ক পারমিটেই আসেন না কেন আপনারা, এখানে খরচ আছে। খরচ ছাড়া হয় না। সো আমি মানে ভিডিওতে ওইভাবে বলতে চাচ্ছি না। প্রতিটা দেশেই করাপশন আছে ভাই। মাল্টা বলেন, পর্তুগাল বলেন, ইউরোপের যেকোনো দেশে ওয়ার্ক পারমিটে কাজ করেন। কাজ যারা করে মূলত সেখানে হচ্ছে ভাই আপনার এম্বাসি ফি, লয়ার ফি, কোম্পানি পেমেন্ট, অনেক কিছুর বিষয় আছে। সো এগুলারও ব্যাপার আছে, এগুলো আপনাদের খরচ হয়। সো টাকাগুলো কিন্তু দেশ থেকে আপনারা কষ্ট করে মা-বাবার জায়গা সম্পত্তি বিক্রি করে, না হলে ধার নিয়ে, লোন নিয়ে, ব্যাংক লোন নিয়ে, কেউ আছে সুদে টাকা নিয়ে আপনারা এই কাজগুলো করতেছেন। অবশ্যই আসেন, তবে আসার আগে ১০ বার চিন্তা করবেন। যেমন এক্সাম্পল, যে ভাইরা পর্তুগালে আসতেছেন, পর্তুগালে আসলেও যে পর্তুগালে কাজ নেই তা না ভাই। পর্তুগালে মানুষ কামাচ্ছে, ইনকাম করতেছে না? হ্যাঁ, সবাই বলবে আরে ভাই এখানে কাজ নাই। ভাই কাজ নাই ঠিক আছে। আপনার আগে কষ্ট করতে হবে। সবাই বলে ভাই আমি তো কষ্ট করতে রাজি, কিন্তু আমি তো পারি না। পর্তুগালেও এরকম বহুত মানুষ আছে। স্টিল নাও পর্তুগালেও যারা আছে। ঠিক আছে? আরে ভাই আমি তো কষ্ট করতে চাই, কিন্তু আমি তো কাজ পাই না। ঠিক না? কিন্তু ভাই আপনি তো আপনার চিন্তা ভাবনাটা জাস্ট ছোট্ট একটা জায়গায় রেখে দিছেন। যে না আমি ওইটাই পারবো, এছাড়া আমি আর কোনো কাজ করব না। বা আপনার মনে যে একটা সাহস করে একটা কিছু করতে হবে, সেই সাহসটা তো আপনি করতে পারতেছেন না। তো আপনি সেটা পারতেছেন না তো। না পারলে আপনি আগাবেন কিভাবে? এক্সাম্পল, আমাদের ভাই ব্রাদার অনেকে আছেন এগ্রিকালচারে জব করে। কিন্তু সে ড্রাইভিং জানে বা সে মোটরসাইকেল চালাইতে পারে। অনেকে বলে যে অনেক আমাদের পর্তুগালে ফুড ডেলিভারি করে যে ভাই ব্রাদাররা, ঠিক আছে? তারা অনেকে বলে ভাই ফুড ডেলিভারিতে তো বেশি টাকা নেয়। হ্যাঁ, সিস্টেমটাকে বুঝতে হবে। যেমন এক্সাম্পল, আপনারা যারা সাইকেল নিয়ে যারা ফুড ডেলিভারি করে তারা একরকম অর্থাৎ ইনকাম করে, যারা সাইকেল দিয়ে তারা করে। আর হচ্ছে যারা মোটরসাইকেল দিয়ে তারা ফুড ডেলিভারি করে তাদের ইনকাম সোর্সটা হচ্ছে অন্যরকম। যারা মোটরসাইকেল দিয়ে ইনকাম করে তারা অবশ্যই অনেক ভালো আর্ন করে। ঠিক আছে? এবং এটা অবশ্যই লিগ্যাল এবং গভর্নমেন্ট ট্যাক্স সবকিছু এর মধ্যে পড়ে। মোটামুটি তারা মোটরসাইকেল দিয়ে যারা ইনকাম করে তাদের যথেষ্ট ভালো ইনকাম হয় পর্তুগাল হিসাবে। ঠিক আছে? এবং সাইকেল দিয়েও যারা ইনকাম করে তাদেরও পর্তুগাল হিসাবে ভালো। খারাপ বলবো না। কেন? কারণ আপনি যত ঘন্টা কাজ করবেন, আপনার তত ঘন্টাই হচ্ছে আপনি টাকা আর্ন করতে পারবেন। তত ঘন্টার উপরই আপনি টাকা আর্ন করতে পারবেন। এখন আপনার কাজ করার দরকার হচ্ছে ৮ ঘন্টা। সেখানে আপনি ৪ ঘন্টা কাজ করে আপনি যদি গান যে ভাই আমি €১০০ কামাইতে পারলাম না, তাহলে তো ভাই হইল না। সবকিছুর একটা রুলস আছে, সবকিছুর একটা সিস্টেম আছে, আপনার আইডি হ্যাভি হওয়ার একটা বিষয় আছে। এটা আমি একটা সহজ একটা ইনকাম সোর্স এর কথা বললাম। ঠিক আছে? সো এরকম ইনকামের বহুত অপশন আছে। যেমন যাদের ড্রাইভিং জানেন তাদের ড্রাইভিং একটা স্কিল। তারা কিন্তু কাজটা জানেন।
ড্রাইভিংও কিন্তু একটা কাজ। আমাদের বাংলাদেশী অনেক মানুষের আছে কি যে একটু নাকুচা আছে। তারা চিন্তা করে যে ভাই অনেকে ড্রাইভার, আরে ও তো ড্রাইভার। কিন্তু ভাই আপনি কি জানেন যে আপনার মানে সে যে ড্রাইভিং করতেছে না কি করতেছে এই কাজের যে এখানে কতটা সম্মানজনক সেটা বাংলাদেশে অনেক ভাই ব্রাদারই আছে জানেন না। বিলিভ মি। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন তাদের সবাইকে একটা কথা বলবো, ইউরোপে আসার সময় অবশ্যই আপনার সার্টিফিকেটগুলো সাথে করে নিয়ে আসবেন, নাহলে আসার পরে কুরিয়ার করে নিয়ে আসবেন। কিছু কিছু দেশে আছে আপনাদের সার্টিফিকেটগুলো এক্সচেঞ্জ করা যায়। যদি আপনার সার্টিফিকেট এক্সচেঞ্জ করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি জবের জন্য অফার করতে মানে আপনি কোথাও সিভি সাবমিট করতে পারবেন। সিভি সাবমিট করলে এমন আছে আপনি ভালো অফিসের জবও পেয়ে যেতে পারেন যদি আপনি সে দেশের ভাষা জেনে থাকেন। অনেক অপশন আছে ভাই, অপশন যে নাই তা না। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা প্রেজেন্ট করি না। প্রবলেমটাই হচ্ছে এখানে। আর আমিও দুঃখিত যে আসলে আমি রেগুলার হতে পারি না আপনাদের সাথে। সো আমাকে এই জন্য ক্ষমা করে দিবেন। আমি কথা বললে এখন আরো অনেক কথা বলতে পারি। বাট আসলে সময় অনেক হয়ে গেছে, অলরেডি প্রায় ২১ মিনিট হয়ে গেছে। আপনারা আমাকে গালি দিবেন। সো কিছু করার নেই। আবারও শেষে বলব, ইউরোপের চিন্তা করতেছেন, ধৈর্য ধরেন। ধৈর্য যদি থাকে তাহলে ইউরোপের চিন্তা করেন। ১ম ১ বছর স্ট্রাগল করতেই হবে। ফ্যামিলি মেম্বারসদেরও বলব যে যদি আপনার ছেলে, সন্তান, হাসব্যান্ড তাদের যদি আপনারা ইউরোপে পাঠিয়ে থাকেন, আপনাদেরও বুঝতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য না ধরেন তাহলে বিপদ। আমার যে ৩-৪ মাস আগে যার কথা বললাম আসছিল, সে ১ম ১ মাস এসে আমাকে সে ধৈর্য। পরে একসময় সে একটু ব্যস্ত হয়ে গেল। ব্যস্ত বলতে কি ধৈর্য হারা হয়ে গেছিল। আমার একটা ভালো জব লাগবে। হ্যাঁ, সে একটা জব পাচ্ছিল। সে কোনমতে খেয়ে-দেয়ে চলতে পারতেছিল। যেমন আমার এক ছোট ২ টা ভাই আছে। তারা মাল্টায় আরকি আপনাদের মতোই ফলোয়ার্স হিসাবে আমার সাথে পরিচয় হইছিল। তো তাদের আমি সর্বপ্রথম আমার আগের ভিডিওতে একসময় বলছিলাম এই কথাটা, ওদের কথা। আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো আছে। আমি ওদের বলছিলাম যে, "তোমাকে পার ঘন্টায় কেউ €২ দিবে? যদি কেউ তোমাকে €২ দেয়, তুমি ৮ ঘন্টা কাজ করলে €১৬ পাবা। আর এই €১৬ দিয়ে তোমার থাকার, খাওয়া খরচটা চলে যাবে। তোমার বাংলাদেশ থেকে টাকাটা আনতে হবে না।" এই কথাটা শুনেই ওরা সেই কাজে লাগছিল যে ভাই বিশ্বাস করবেন না, অল্প দিনে ওদের ডেভেলপ হয়েছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। কেউ আছে বাংলাদেশে ফ্ল্যাট কিনছে বা সবাই মিলে বাড়ি করতেছে, এরকম। তো ওরা দুজনেই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। সো ধৈর্যটা খুবই ইম্পোর্টেন্ট। ধৈর্য ধরলে অনেক কিছুই সম্ভব। আর আমাদের অতীতে যারা ইউরোপে আসছেন, তারা একদিনে বাংলাদেশে বাড়ি-গাড়ি করে নাই। তাদের লং টাইম লেগে গেছে। লং টাইম লাগাই দেন তারপর তারা করছে। তারা কিন্তু ওই এসেই যে তারা সবকিছু উল্টায় ফেলছে। আর যে অল্প দিনে ধরেন বাড়ি-গাড়ি সবকিছু করে ফেলে, তো তাদের কথার একটা কথা চিন্তা করে রাখবেন, অবৈধ টাকা ইনকাম করে। ঠিক আছে? সো ইউরোপেও যারা আসতেছেন তাদের বলব রুলস, রেপুটেশন এদের সবকিছু মেনে চলার চেষ্টা করবেন ভাই। এদের রুলস ভঙ্গ কইরেন না। রুলস ভঙ্গ না করে নিজেকে সৎ রেখে ঠিকমতো চলবেন। ডে বাই ডে চেঞ্জ হবে। অল্প দিনে নিজেকে যদি বড়লোক করতে চান সেটা হচ্ছে অবৈধ। এক্সাম্পল আমাদের ফ্রান্সে যে ভাইরা আছে, ঠিক আছে? তারাও নিজেদের অল্প দিনে ডেভেলপ করে ফ্রান্সে একটা বিজনেস আছে যে বিজনেস করে। সো অবৈধ রাস্তায় টাকা ইনকাম করে যারা তারা দেখা গেছে অল্প দিনে বাড়ি-ঘর, গাড়ি-বাড়ি এসব করে ফেলে। সো ভাই অবৈধ চিন্তা কইরেন না। লিগ্যাল প্রসেস এ চিন্তা কইরেন। জীবনটা সুন্দর হবে। তো সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আবারও ভবিষ্যতে আপনাদের কাছে আসতে পারি খুব শীঘ্রই। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। ঠিক আছে? আমাকে কেউ আসলে ভুল বুঝেন না। আর চেষ্টা করেন যদি কারো ভালো লেগে থাকে আমার কথা তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়েন। না হলে কারো Facebook সে শেয়ার করে দিয়েন যাতে হয়তোবা ভালো লাগে। যদি দেখি এক্সাম্পল যে না এখনো আপনারা আমাকে পছন্দ করতেছেন বা ফলো করতেছেন, তো সেক্ষেত্রে আমি আবারও চিন্তা করব। বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করেন। আর আমার Facebook পেজ বা আমার Facebook এ যারা আছেন তারাও দরকার হলে আমাকে কমেন্টস করেন। আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আর না হলে আমি ভিডিওতে দিয়ে দেব। কারণ আমার তো পার পারসন হিসেবে দেওয়া পসিবল না। আমি হয়তোবা কোনো একদিন আবার ভিডিওতে আমি সেটা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। এবং ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জানি যারা স্বপ্ন দেখছেন বা যারা যেখানে আছেন, চিন্তা করতেছেন, আল্লাহ জানি আপনাদেরও সফল করে এবং অবশ্যই খোদা তাআলা জানি সবাইকে ধৈর্য ধারণের ক্ষমতা দেয়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।